পণ রক্ষা করিতে যে মানুষের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়, এই গল্প না শুনলে আপনারা তা ধারণা করতে পারবেন না। বংশীবদন তাহার ভাই রসিকে যেমন ভালোবাসিত, এমন করিয়া সচরাচর মাও ছেলেকে ভালোবাসিতে পারে না। পাঠশালা হইতে রসিকের আসিতে যদি কিছু বিলম্ব হইত, তবে সকল কাজ ফেলিয়া সে তাহার সন্ধানে ছুটিত। তাহাকে না খাওয়াইয়া সে নিজে খাইতে পারিত না। রসিকের অল্প কিছু অসুখ বিসুখ হইলেও বংশী দুই চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিতে থাকিত। রসিক বংশীর চেয়ে 16 বছরের ছোট। মাঝে যে কটি ভাই বোন জন্মিয়াছিল সবগুলোই মারা গিয়াছে, কেবল এই সব শেষেরটিকে রাখিয়াছে। যখন রসিকের 1 বছর বয়স, তখন তার মা মারা গেল, এবং রসিক যখন 3 বছরের ছেলে, তখন সে পিতৃহারা হইল। এখন রসিককে মানুষ করিবার ভার একা এই বংশীর উপর। তাঁতে কাপড় বোনাইয়া বংশীর পৈতৃক ব্যবসা। এই ব্যবসা করিয়াই বংশীর বৃদ্ধ প্রপিতামহ অভিরাম বসাক গ্রামে যে দেবালয় প্রতিষ্ঠা করিয়া গিয়াছে, আজও সেখানে রাধানাথের বিগ্রহ স্থাপিত আছে। কিন্তু সমুদ্র পার হইতে এক কল দৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানিল, এবং তাঁতির ঘরে ক্ষুধা অসুরকে বসিয়া দিয়া বাষ্প ফুরুৎকারে মুহুর্মুহু জয়সিংহ বাজাইতে লাগিল। তবু তাঁতের কঠিন প্রাণ মরিতে চায় না। ঠুকঠাক ঠুকঠাক করিয়া সুতা দাঁতে লইয়া মাকু এখনও চলাচল করিতে লাগিল, কিন্তু তাহার সাবেক চলাচল চঞ্চলা লক্ষ্মীর মনোপুত হইতেছিল না। লোহার দৈত্যকার কলে বলে কৌশলে তাহাকে একেবারে বশ করিয়া লইয়াছিল। বংশীর একটু সুবিধা ছিল, থানাগড়ের বাবুরা তাহার মুরব্বী ছিলেন। তাহাদের বৃহৎ পরিবারের সমুদয় শৌখিন কাপড় বংশী বুনিয়া দিত। একলা সব পারিয়া উঠিত না, সেই জন্য তাহাকে লোক রাখিতে হইয়াছিল। যদি তাহাদের সমাজে মেয়েদের দর বড় বেশি, তবু চেষ্টা করিলে বংশী এতদিনে যেমন তেমন করিয়া একটা বউ ঘরে আনিতে পারিত। রসিকের জন্যই আর তা ঘটিয়া উঠিল না। পূজার সময় কলিকাতা হইতে রসিকের যে সাজ আমদানি হইত, তাহার যাত্রা দলের রাজপুত্রকেও লজ্জা দিতে পারিত। এইরূপ আর সকল বিষয়ে রসিকের যাহা কিছু প্রয়োজন ছিল না, তাহা যোগাইয়া দিতে গিয়া বংশীকে নিজের সকল প্রয়োজনই খর্ব করিতে হইত। তবু বংশ রক্ষা করিতে তো হইবে। তাহাদের বিবাহযোগ্য ঘরের একটি মেয়েকে মনে মনে ঠিক করিয়া বংশী টাকা জমাইতে লাগিল। 300 টাকা পণ এবং অলঙ্কার বাবদ আরও 100 টাকা হইলেই মেয়েটিকে পাওয়া যাইবে। স্থির করিয়া অল্প অল্প কিছু কিছু সে খরচ বাঁচাইয়া চলিতে লাগিল। হাতে যথেষ্ট টাকা ছিল না বটে, কিন্তু যথেষ্ট সময় তো ছিল, কারণ মেয়েটির বয়স সবে 4। এখন অন্তত 4-5 বছর মেয়াদ তো পাওয়া যাইতে পারে। কিন্তু কোষ্ঠীতে তাহার সঞ্চয়ের স্থানে দৃষ্টি ছিল রসিকের। সে দৃষ্টি শুভগ্রহের দৃষ্টি নয়। রসিক ছিল তাহাদের পাড়ায় ছোট্ট ছেলে এবং সমবয়সীদের দলের সর্দার। যে লোক সুখে মানুষ হয় এবং যাহা চায় তাহাই পাইয়া থাকে, ভাগ্যদেবতা কর্তৃক বঞ্চিত হতভাগাদের পক্ষে তাহার ভারী একটা আকর্ষণ আছে। তাহার কাছে ঘেঁষিতে পাওয়াই যেন কতকটা পরিমাণে পার্থিব বস্তুকে পাওয়ার সামিল। যাহার অনেক আছে, সে যে অনেক দেয় বলিয়াই লোকে তাহার কাছে আনাগোনা করে তাহা কিন্তু নয়। সে কিছু না দিলেও মানুষের লুব্ধ কল্পনাকে তৃপ্ত করে। শুধু যে রসিকের শৌখিনতায় পাড়ার ছেলেদের মন মুগ্ধ করিয়াছে, এ কথা বলিতে তাহার প্রতি অবিচার করা হইবে। সকল বিষয়েই রসিকের এমন একটি আশ্চর্য নৈপুণ্য ছিল যে তাহার চেয়ে উচ্চ বংশের ছেলেরাও তাহাকে খাতির না করিয়া থাকিতে পারিত না। সে যাহাতে হাত দেয় তাহাই অতি সৌকৌশলে করিতে পারে। তাহার মনের উপর যেন কোনো পূর্ব সংস্কারের মূঢ়তা চাপিয়ে নাই।
সেই জন্যই সে যাহা দেখে তাহাই গ্রহণ করিতে পারে। রসিকের এরকম কারুনৈপুণ্যতার জন্য তাহার কাছে ছেলে মেয়ে এমনকি তাহাদের অভিভাবকেরা পর্যন্ত উমেদারি করিত। কিন্তু তাহার দোষ ছিল কি? কোনো একটা কিছুতেই সে বেশি দিন মন দিতে পারিত না। একটা কোনো বিদ্যা আয়ত্ত করিলেই আর সেটা তাহার ভালো লাগিত না। তখন তাকে সে বিষয়ে সাধ্য সাধনা করিতে গেলেও সে বিরক্ত হইয়া উঠিত। বাবুদের বাড়িতে দেওয়ালিয়ার উৎসবে কলিকাতা হইতে এত সব বাজিওয়ালা আসিয়াছিল। তাহাদের কাছ হইতে সে বাজি তৈরি শিখিয়া কেবল 2 বৎসর পাড়ার কালী পুজোর উৎসবকে জ্যোতির্ময়ী করিয়া তুলেছিল। 3য় বৎসরে কিছুতেই আর তুবড়িবাজি ফোয়ারা ছুটিল না। রসিক তখন চাপকান জব্বা পরা মডেল ঝোলানো এক নব্য যাত্রাওয়ালার দৃষ্টান্তে উপস্থিত হইয়া বাক্স এবং হারমোনিয়াম লইয়া লক্ষ্ণৌ ঠুমরি সাজিতেছিল। তাহার ক্ষমতার এই খামকেহেলি লীলায় কখনো সুলভ কখনো দুর্লভ হইয়া সে লোককে আরও বেশি মুগ্ধ করিত। তাহার নিজের দাদার তো কথাই নাই। দাদা কেবল ভাবিত, এমন আশ্চর্য ছেলে আমাদের ঘরে আসিয়া জন্মিছে, এখন কোনো মতে বাঁচিয়া থাকিলে হয়। এমন ভাবিয়া নিতান্ত অকারণেই তাহার চোখে জল আসিত এবং মনে মনে রাধানাথের কাছে ইহাই প্রার্থনা করিত যে আমি যেন ইহার আগে মরিতে পারি। এমনতর ক্ষমতাশালী ভাইয়ের নিত্য নূতন শখ মিটাইতে গিয়ে ভাবি বধূ কেবলই দূরতর ভবিষ্যতে অন্তর্ধান করিতে থাকিল। অথচ বয়স চলিয়া অতীতের দিকে যাইতেছে। বংশীর বয়স যখন 30 পার হইল, টাকা যখন 100 পুরিল না এবং সেই মেয়েটি অন্যত্র শ্বশুরঘর করিতে গেল, তখন বংশী মনে মনে কহিল, আমার আর বড় আশা দেখি না। এখন বংশ রক্ষার ভার রসিকেই লইতে হইবে। পাড়ার যদি স্বয়ম্বর প্রথা চলিয়া থাকিত তবে রসিকের বিবাহের জন্য কাহাকেও ভাবিতে হইত না। বিধু, তারা, ননী, শশী, সুধা এমন কত নাম করিব। সবাই রসিককে ভালোবাসিত। রসিক যখন কাদা লইয়া মাটির মূর্তি গড়াইবার মেজাজে থাকিত, তখন তাহার তৈরি পুতুলের অধিকার লইয়া মেয়েদের মধ্যে বন্ধু বিচ্ছেদের উপক্রম হইত। ইহাদের মধ্যে একটি মেয়ে ছিল সৌরভী। সে বড় শান্ত। সে চুপ করিয়া বসিয়া পুতুল গড়া দেখিতে ভালোবাসিত এবং প্রয়োজন মতো রসিককে কাদা, কাঠি প্রভৃতি অগ্রসর করিয়া দিত। তাহার ভারী ইচ্ছা রসিক তাহাকে একটু কিছু ফরমাস করে। কাজ করিতে করিতে রসিক পান চিবিতে জানিয়া সৌরভী তাহা জোগাড় দিবার জন্য প্রতিদিন প্রস্তুত হইয়া আসিত। রসিক স্বহস্তের কীর্তিগুলি তাহার সামনে সাজাইয়া ধরিয়া যখন বলিত, সৌরি তুই এর কোনটা নিবি বল, তখন সে ইচ্ছা করিলে যেটা খুশি সেটাই লইতে পারিত, কিন্তু সংকোচে কোনোটাই লইত না। রসিক নিজের পছন্দ মতো জিনিসটি তাহাকে তুলিয়া দিত। পুতুল গড়ার পর্ব শেষ হইলে যখন হারমোনিয়াম বাজাইবার দিন আসিল, তখন পাড়ার ছেলেমেয়েরা সকলেই একটা যন্ত্র টেপাটিপি শুরু করিবার জন্য ঝুঁকিয়া পড়িত। রসিক তাহাদের সকলকেই হুঙ্কার দিত, খেদাইয়া দিত। সৌরভী কোনো উৎপাত করিত না। সে তাহার দূরে শাড়ি পরিয়া বড় বড় চোখ মেলিয়া বাম হাতের উপর শরীরটা ভর দিয়া হেলিয়া বসিয়া চুপ করিয়া আশ্চর্য হইয়া দেখিত। রসিক ডাকিত, আয় সৌরি, একবার টিপিয়া দেখ। সে মৃদু মৃদু হাসিত, অগ্রসর হইতে চাইত না। রসিক অসম্মতি সত্ত্বেও নিজের হাতে তাহার আঙুল ধরিয়া তাহাকে দিয়া বাজাইয়া লইত। সৌরভীর দাদা গোপাল ও রসিকের ভক্তবৃন্দের মধ্যে একজন অগ্রগণ্য ছিল। সৌরভীর সঙ্গে তাহার প্রভেদ এই যে ভালো জিনিস লইবার জন্য তাহাকে কোনোদিন সাধিতে হইত না। সে আপনি ফরমাস করিত এবং না পাইলে অস্থির করিয়া তুলিত। নতুন গোছের যাহা কিছু দেখিত তাহাই সে সংগ্রহ করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিত। রসিক কাহারও আবদার বড় সইতে পারিত না। তবু গোপাল যেন অন্য ছেলেদের চেয়ে রসিকের কাছে কিছু বেশি প্রশ্রয় পাইত।
বংশী মনে মনে ঠিক করিল এই সৌরভীর সঙ্গেই রসিকের বিবাহ দিতে হইবে। কিন্তু সৌরভীর ঘর তাহাদের চেয়ে বড়, 500 টাকা কমে কাজ হইবার আশা কিন্তু নেই। এতদিন বংশী কখনো রসিককে তাহার তাঁত বোনায় সাহায্য করিতে অনুরোধ করে নাই। খাটুনি সমস্ত নিজেই ঘাড়ে লইয়াছিল। রসিক নানা প্রকার বাজে কাজ লইয়া লোকের মনোরঞ্জন করিত, ইহা তার দেখিতে ভালো লাগিত। রসিক ভাবিত, দাদা কেমন করিয়া যে রোজই এই এক তাঁতের কাজ লইয়া পড়িয়া থাকে কে জানে। আমি হইলে তো মরিয়া গেলেও পারিব না। তাহার দাদা নিজের সম্বন্ধে নিতান্তই টানাটানি করিয়া চলাইত। তাহাতে সে দাদাকে কৃপণ বলিয়া জানিত। তাহার দাদা সম্পর্কে রসিকের মনে যথেষ্ট একটা লজ্জা ছিল। শিশুকাল হইতেই সে নিজেকে তাহার দাদা হইতে সকল বিষয়ে ভিন্ন শ্রেণীর লোক বলিয়াই জানিত। তাহার দাদা তাহার এই ধারণাকে প্রশ্রয় দিয়া আসিয়াছে। এমন সময়ে বংশী নিজের বিবাহর আশা বিসর্জন দিয়া রসিকেরই বধূ আনিবার জন্য যখন উৎসুক হইল, তখন বংশীর মন আর ধৈর্য মানিতে চাহিল না। প্রত্যেক মাসের বিলম্ব তাহার কাছে অসহ্য হইয়া উঠিতে লাগিল। বাজনা বাজিতেছে, আলো জ্বলিতেছে, বরসজ্জা করিয়া রসিকের বিবাহ হইতেছে। এই আনন্দের ছবি বংশীর মনে তৃষ্ণার্তের সম্মুখে মৃগ তৃষ্ণিকার মতো কেবলই জাগিয়া রহিল। তবু যথেষ্ট দ্রুতবেগে টাকা জমিতে চায় না। যত বেশি চেষ্টা করে ততই যেন সফলতাকে আরও বেশি দূরবর্তী বলিয়া মনে হয়। বিশেষত মনের ইচ্ছার সঙ্গে শরীরটা সমান বেগে চলিতে চায় না, বারবার ভাঙিয়া পড়ে। পরিশ্রমের মাত্রা দেহের শক্তিকে ছাড়াইয়া যাইবার জোর করিয়াছে। যখন সমস্ত গ্রাম বিষুপ্ত, কেবল নিশাচরীর চৌকিদারের মতো প্রহরে প্রহরে শিগলের দল হাঁক দিয়া যাইতেছে, তখন মিটি মিটি প্রদীপে বংশী কাজ করিতেছে। এমন কত রাত ঘটিয়াছে, বাড়িতে তাহার এমন কেহই ছিল না যে তাহাকে নিষেধ করে। এদিকে যথেষ্ট পরিমাণে পুষ্টিকর আহার হইতেও বংশী নিজেকে বঞ্চিত করিয়াছে। গায়ে শীত বস্ত্রখানা জীর্ণ হইয়া পড়িয়াছে। নানা স্থানে ছিদ্রের খিড়কির পথ দিয়া গোপনে শীতকে ডাকিয়া ডাকিয়া আনিতেছে। গত 2 বৎসর হইতে প্রত্যেক শীতের সময় বংশী মনে করে, এইবারটা এরকম করে চালিয়ে দিই, আর একটু হাতে টাকা জমুক। আসছে বছরে যখন কাবুলিওয়ালা তাহার শীত বস্ত্রের বোঝা লইয়া গ্রামে আসিবে, তখন একটা কাপড় ধারে কিনিয়া তাহার পরের বছরে শোধ করিবে। ততদিনে তহবিলে ভরিয়া উঠিবে। সুবিধা মতো বৎসর আসিল না, ইতিমধ্যে তাহার শরীর ঢাকে না এমন অবস্থা হইয়া আসিল। এতদিন পরে বংশী তাহার ভাইকে বলিল, তাঁতের কাজ আমি একলা চালাইয়া উঠিতে পারিতেছি না, তুমি আমার কাজে যোগ দাও। রসিক কোনো জবাব না করিয়া মুখ বেঁকাইল। শরীরের অসুখে বংশীর মেজাজ খারাপ ছিল। সে রসিককে ভৎসনাদ করিল, কহিল, বাপ পিতামহের ব্যবসা পরিত্যাগ করিয়া তুমি যদি দিন রাত হো হো করিয়া বেড়াইতে, তবে তোমার এ দশা হইত কে? কথাটা অসঙ্গত নহে এবং ইহাকে কটূক্তিও বলা যায় না। কিন্তু রসিকের মনে হইল, এত বড় অন্যায় তাহার জীবনে তো কোনো দিন সহ্য করে নাই। সেদিন বাড়িতে সে বড় একটা কিছু খাইল না। ছিপ হাতে করিয়া চন্দনী দহে মাছ ধরিতে বসিল। শীতের মধ্যাহ্ন, নিস্তব্ধ। ভাঙা উঁচু পাড়ির উপর শালিক নাচিতেছে, পশ্চাতের আমবাগানে ঘুঘু ডাকিতেছে এবং জলের কিনারায় শৈশবের উপর একটি পতঙ্গ তাহার স্বচ্ছ দীর্ঘ 2 পাখা মেলিয়া দিয়া স্থিরভাবে রৌদ্র বইতেছে। কথা ছিল রসিক আজ গোপালকে লাঠি খেলা শিখাইবে। গোপাল তাহার আগু কোনো সম্ভাবনা না দেখিয়া রসিককে ভাঁড়ের মধ্যেকার মাছ ধরাইবার কোঁচাগুলোকে লইয়া অস্থিরভাবে ঘাঁটাঘাঁটি করিতে লাগিল। রসিক তাহার গালে ঠাস করিয়া একটা চর বসাইয়া দিল। কখন তাহার কাছে রসিক পাঞ্চাইয়াছে বলিয়া সৌরভী যখন ঘাটের পাশে ঘাসের উপর 2 পা মেলিয়া আক্ষেপ করিয়া আছে, এমন সময়ে রসিক হঠাৎ তাহাকে বলিল, সৌরি,
বড় ক্ষুধা পাইয়াছে, কিছু খাবার আনিয়া দিতে পারিস? সৌরভী খুশি হইয়া তাড়াতাড়ি ছুটিয়া গিয়া বাড়ি হইতে অঞ্চল ভরিয়া মুড়ি মুড়কি আনিয়া উপস্থিত করিল। রসিক সেদিন তাহার দাদার কাছেও ঘেঁষিল না। বংশীর শরীর মন বড় খারাপ ছিল। রাতে সে তাহার বাবাকে স্বপ্নে দেখিয়াছে। স্বপ্নে হইতে উঠিয়া তাহার মন আরও বিকল হইয়া উঠিল। তাহার নিশ্চিন্ত মনে হইতে লাগল, বংশলোপের আশঙ্কায় তাহার বাপের পরলোকেও ঘুম হইতেছে না। পরদিন বংশী কিছু জোর করিয়াই রসিককে কাজে বসাইয়া দিল। কেননা ইহা তো ব্যক্তিগত সুখ দুঃখের কথা নয়, এ যে বংশের প্রতি কর্তব্য। রসিক কাজে বসিল বটে, কিন্তু তাহাতে কাজের সুবিধা হইল না। তাহার হাত আর চলিতেইছেই না। পদে পদে সুতো ছিঁড়িয়া যায়, সুতো সরিয়া তুলিতে তাহার বেলা কাটিতে থাকে। বংশী মনে করিল ভালোরূপ অভ্যাস নাই বলিয়া এমনটা ঘটিতেছে। কিছুদিন গেলেই হাত দুরস্থ হইয়া যাইবে। কিন্তু স্বভাবপটু রসিকের হাত দুরস্থ হইবার দরকার ছিল না বলিয়াই তাহার হাত দুরস্থ হইতে চাহিল না। বিশেষত তাহার অনুগতবর্গ তাহার সন্ধানে আসিয়া যখন দেখিল সে নিতান্ত ভালো মানুষটির মতো তাহাদের বাপ পিতামহের চিরকালীন ব্যবসায়ে লাগিয়া গেছে, তখন রসিকের মনে ভারী লজ্জা এবং রাগ হইয়া উঠিতে লাগিল। দাদা তাহাকে তাহার এক বন্ধুর মুখ দিয়া খবর দিল যে সৌভাগ্যের সঙ্গেই রসিকের বিবাহ সম্বন্ধ স্থির করা হইয়াছে। বংশী মনে করিয়াছিল এই সুখবরটা নিশ্চয়ই রসিকের মন নরম হইবে, কিন্তু সেরূপ ফল তো দেখা গেল না। দাদা মনে করিয়াছে সৌরভীর সঙ্গে বিবাহ হইলেই আমার মোক্ষ লাভ হইবে। সৌরভীর প্রতি হঠাৎ তাহার ব্যবহারে এমন পরিবর্তন হইল যে সে বেচারা আঁচলের প্রান্তে পান বাঁধিয়া তাহার কাছে আসিতে আর সাহস করিত না। সমস্ত রকম সকম দেখিয়া কি জানি এই ছোট্ট শান্ত মেয়েটি ভারী কান্না পাইতে লাগিল। হারমোনিয়ামের বাজনা সম্বন্ধে অন্য মেয়েদের চেয়ে তাহার যে একটু বিশেষ অধিকার ঘটিয়াছিল সে তো ঘুচাইয়াই গেল। তারপর সর্বদাই রসিকে যে ফরমাস খাটিবার ভার তাহার উপর ছিল সেটাও কিন্তু আর রহিল না। হঠাৎ জীবনটা ফাঁকা এবং সংসার নিচন্তই ফাঁকি বলিয়া তাহার কাছে মনে হইতে লাগিল। এতদিন রসিক এই গ্রামের বনবাদার, রথতলা, রাধানাথের মন্দির, নদী, খেয়াঘাট, বিল, দিঘি, কামারপাড়া, ছুতোরপাড়া, হাটবাজার সমস্তই আপনার আনন্দে ও প্রয়োজনে বিচিত্রভাবে অধিকার করিয়া লইয়াছিল। সব জায়গাতেই তাহার একটা একটা আড্ডা ছিল। যেদিন সেখানে খুশি সেখানে চলিয়া যাইত, একলা কখনো বা দলে বলে কখনো কিছু না কিছু লইয়া থাকিত। এই গ্রাম এবং থানাগড়ের বাবুদের বাড়ি ছাড়া জগতের আর যে কোনো অংশ তাহার জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় তাহা সে কোনোদিনই মনে করে নাই। আজ এই গ্রামে তাহার মন আর কুলাইল না। দূর 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 বহু দূরের জন্য তাহার চিত্ত ছটফট করিতে লাগিল। তাহার অবসর যথেষ্ট ছিল। বংশী তাহাকে খুব বেশিক্ষণ কাজ করাইত না, কিন্তু ওই যে একটুক্ষণ কাজ করিয়াই তাহার সমস্ত অবসর পর্যন্ত যেন বিস্বাদ হইয়া যাইতে গেল। এইরূপ খণ্ডিত অবসরকে কোনো ব্যবহারে লাগাইতে তাহার ভালো লাগিত না। এই সময় থানাগড়ের বাবুদের কাছে এক ছেলে বাইসাইকেল কিনিয়া আনিয়া চড়া অভ্যাস করিতেছিল। রসিক সেটাকে লইয়া অতি অল্পক্ষণের মধ্যেই এমন আয়ত্ত করিল যে তাহার নিজেরই পায়ের তলাকার একটা ডানা হইয়াছে। কিন্তু কি চমৎকার, কি স্বাধীন, কি আনন্দ! দূরত্বের সমস্ত বাধাকে এই বহনটা যেন তীক্ষ্ণ সুদর্শনের মতো অতি অনায়াসে কাটিয়া দিয়া চলিয়া যায়। ঝড়ের বাতাস যেন চাকার আকার ধারণ করিয়া উন্মত্তের মতো মানুষকে পিঠে করিয়া লইয়া ছোটে। রামায়ণ মহাভারতের মতো মানুষের কখনো কখনো দেবতার অস্ত্র লইয়া যেমন ব্যবহার করিতে পারিত, এ যেন ঠিক সেই রকম। রসিকের মনে হইল এই বাইসাইকেল নাহিলে তাহার জীবন বৃথা। দাম এমনই বা কি, 125 টাকা মাত্র।
এই 125 টাকা দিয়া মানুষ একটা নতুন শক্তি লাভ করিতে পারে, ইহাতে তো সস্তা। বিষ্ণুর গরুর বাহন এবং সূর্যের অরুণ সারথি তো সৃষ্টিকর্তাকে কম ভোগ ভোগায়নি, আর ইন্দ্রের উচ্চশ্রবার জন্য সমুদ্র মন্থন করিতে হইয়াছিল। কিন্তু এই বাইসাইকেলটি আপন পৃথিবীজয়ী গতিবেগ স্তব্ধ করিয়া কেবল 125 টাকার জন্য দোকানের এক কোণে দেওয়ালে ঠেস দিয়া প্রতীক্ষা করিয়া আছে। দাদার কাছে রসিক আর কিছু চাইবে না পণ করিয়াছিল, কিন্তু সে যে পণ রক্ষা হইল না। তবে চাওয়াটার বেশ কিছু পরিবর্তন করিয়া দিল। কহিল, আমাকে 125 টাকা ধার দিতে হইবে। বংশীর কাছে রসিক কিছুদিন হইতেই কোনো আবদার করে নাই। ইহাতে শরীরের অসুখের উপর আর একটা গভীরতর বেদনা বংশীকে দিন রাত পীড়া দিতেছিল। তাই রসিক তাহার কাছে দরবার উপস্থিত করা মাত্রই মুহূর্তের জন্য বংশীবদনের মন নাচিয়া উঠিল। মনে হইল, দূর হোক গে ছাই, এমন করিয়া টানাটানি করিয়া যায় না, দি ফেলি। কিন্তু বংশ, সে যে একেবারেই ডুবে যায়। 125 টাকা দিলে আর বাকি কত থাকে? ধার? রসিক 125 টাকা ধার শুধিবে? তাও যদি সম্ভবত হইত, সে তো বংশী নিশ্চিন্ত হইয়া মরিতে পারিত। বংশী মনটাকে একেবারে পাথরের মতো শক্ত করিয়া বলিল, সে কি হয়? 125 টাকা আমি কোথায় পাইব? রসিক বন্ধুদের কাছে বলিল, এ টাকা যদি না পাই তাহলে আমি বিবাহ করিব না। বংশীর কানে যখন সে কথা গেল, তখন সে বলিল, এও তো মজা মন্দ নয়। পাত্রীকে টাকা দিতে হইবে, আবার পাত্রকে না দিলেও চলিবে না। এমন দায় তো আমাদের 7 পুরুষের মধ্যেও কখনো ঘটে নাই। রসিক সুস্পষ্ট বিদ্রোহ করিয়া তাহার কার্য হইতে অবসর লইল। জিজ্ঞাসা করিয়া বলে, আমার অসুখ করিয়াছে। তাঁতের কাজ না করা ছাড়া তাহার আহারে বিহারে অসুখের কোনো লক্ষণ প্রকাশ পাইল না। বংশী মনে মনে একটু অভিমান করিয়া বলিল, যাক, ইহাকে আমি আর কখনো কাজ করিতে বলিব না। বলিয়া রাগ করিয়া নিজেকে আরও বেশি কষ্ট দিতে লাগিল। বিশেষত সেই বছরেই বয়কটের কল্যাণে হঠাৎ তাঁতের কাপড়ের দর এমন আদর অত্যন্ত বাড়িয়া গেল। তাঁতিদের মধ্যে যাহারা অন্য কাজে ছিল, তাহারা প্রায় সকলে তাঁতে ফিরিল। নিয়তি চঞ্চল মাকুগুলা ইঁদুর বাহনের মতো সিদ্ধিদাতা গণেশকে বাংলাদেশে তাঁতির ঘরে 3 রাত কাঁধে করিয়া দৌড়াইতে লাগিল। এখন এক মুহূর্ত তাঁত কামাই পড়িলে বংশীর মন অস্থির হইয়া ওঠে। এই সময়ে রসিক যদি তাহার সাহায্য করে, তবে 2 বছরেই কাজ হয়ে যায় 6 মাসে। আদায় হইতে পারে অনেক কিছু। কিছুতে আর কিছু ঘটিল না। কাজেই ভাঙা শরীর লইয়া বংশী একেবারে সাধ্যের অতিরিক্ত পরিশ্রম করতে লাগিল। রসিক প্রায় বাড়ির বাইরেই কাটাইতে লাগিল। কিন্তু হঠাৎ একদিন যখন সন্ধ্যার সময় বংশীর হাত আর চলে না, পিঠে দাঁড় যেন ফাটিয়া পড়িতেছে, কেবলই কাজের গোলমাল হইয়া যাইতেছে এবং তাহা সারিয়া হইতে বৃথা সময় কাটিতেছে, এমন সময় শুনিতে পাইল সেই কিছুকালের উপেক্ষিত হারমোনিয়াম যন্ত্রে আবার লক্ষ্ণ ঠুমরি বাজিতেছে। এমন দিন ছিল যখন কাজ করিতে করিতে রসিকের এই হারমোনিয়ামের বাজনা শুনিলে গর্বে এবং আনন্দে বংশীর মন পুলকিত হইয়া উঠিত। আজ একেবারেই সেইরূপ হইল না। সে তাঁত ফেলিয়া ঘরের আঙিনার কাছে আসিয়া দেখিল, একজন কোথাকার অপরিচিত লোককে রসিক বাজনা শুনাইতেছে। ইহাতে তাহার জ্বরতপ্ত ক্লান্ত দেহ আরও জ্বলিয়া উঠিল। মুখে তাহার যাহা আসিল তাহাই বলিল। রসিক উদ্ধত হইয়া জবাব করিল, তোমার অন্নে যদি আমি ভাগ বসাই তবে আমি ইত্যাদি ইত্যাদি। বংশী কহিল, আর মিথ্যে বড়াই করিয়া কাজ নাই। তোমার সামর্থ্য যতদূর আমি ঢের দেখিয়াছি। শুধু বাবুদের নকলে বাজনা বাজাইয়া নবাবি করিতে তো হয় না। বলিয়া সে চলিয়া গেল। আর তাঁতে বসিতে পারিল না, ঘরে মাদুরে গিয়া শুইয়া পড়িল।
রসিক যে হারমোনিয়াম বাজাইয়া চিত্র বিনোদন করিবার জন্য সঙ্গী জুটাইয়া আনিয়াছিল তাহা নয়। নানাগড়ে যে সার্কাসের দল আসিয়াছিল, রসিক সেই দলে চাকরির উমেদারি করিতে গিয়াছিল। থানাগড়ে সেই দলের একজনের কাছে নিজের ক্ষমতার পরিচয় দেবার জন্য তাহাকে যতগুলি গদ জানে একে একে শুনাইতে প্রবৃত্ত হইয়াছিল। এমন সময় সঙ্গীতের মাঝখানে নিতান্তই অন্যরকম সুর আসিয়া পৌঁছাইল। আজ পর্যন্ত বংশীর মুখ দিয়া এমন কঠিন কথা কখনো বাহির হয় নাই। নিজের বাক্যে সে নিজেই আশ্চর্য হইয়া গেল। তাহার মনে হইল যেন কাহাকে অবলম্বন করিয়া আর একজন সে নিষ্ঠুর কথাগুলো বলিয়া গেল। এমনতর মর্মান্তিক ভর্ৎসনার পরে বংশীর পক্ষে আর তাহার সঞ্চয়ের টাকা রক্ষা করা সম্ভবপর নহে। সে টাকার জন্য হঠাৎ এমন অভাবনীয় কাণ্ডটা ঘটিতে পারিল, সেই টাকার উপর বংশীর ভারী রাগ হইল। তাহাতে আর তাহার কোনো অসুখ রহিল না। রসিক যে তাহার কত আদরের সামগ্রী, এই কথা কেবলই তাহার মনের মধ্যে তোলপাড় করিতে লাগিল। যখন সে দাদা শব্দ পর্যন্ত উচ্চারণ করিতে পারিত না, তখন তাহার দুরন্ত হস্ত হইতে তাঁতের সুতোগুলোকে রক্ষা করা এক বিষম ব্যাপার ছিল। যখন তাহার দাদা হাত বাড়াইয়া মাত্রই সে অন্যের সকলের কোল হইতে ঝাঁপাইয়া পড়িয়া সবেগে তাহার বুকের উপর আসিয়া পড়িত এবং তাহার ঝাঁকড়া চুল ধরিয়া টানিয়া টানিয়া আদর করিত, তাহার নাক ধরিয়া দন্তহীন মুখের মধ্যে পুড়িবার চেষ্টা করিত, সে সমস্ত সুস্পষ্ট মনে পড়িয়া বংশীর প্রাণের ভিতরটাতে হাহাকার করিতে লাগিল। সে আর শুইয়া থাকিতে পারিল না। রসিকের নাম ধরিয়া বার কয়েক কণ্ঠস্বরে করুণ কণ্ঠে লাগিল। সারা না পাইয়া তাহার জ্বর লইয়া সে উঠিল, গিয়া দেখিল সেই হারমোনিয়ামের পাশে পড়িয়া আছে। অন্ধকারে দাওয়ায় রসিক চুপ করিয়া একলা বসিয়া। তখন বংশী কোমর হইতে সাপের মতো সরু লম্বা এক থলি খুলিয়া ফেলিল। রুদ্ধ প্রায় কণ্ঠে কহিল, এই নে ভাই, আমার এ টাকা সমস্ত তোরই জন্য। তোরই বউ ঘরে আনিব বলিয়া আমি এইটা জমাইতেছিলাম, কিন্তু তোরে কাঁদাইয়া আমি জমাইতে পারিব না। ভাই আমার, গোপাল আমার সে শক্তি নাই। তুই চাকার গাড়ি কিনিস, তোর যা খুশি হয় তাই করিস। রসিক দাঁড়াইয়া উঠিয়া শপথ করিয়া কঠোরস্বরে কহিল, চাকার গাড়ি কিনতে হয়, বউ আনিতে হয়, আমার নিজের টাকায় করিব, তোমারও টাকা আমি ছুঁইব না। এই বলিয়া বংশী উত্তরের অপেক্ষা না করিয়া ছুটিয়া চলিয়া গেল। উভয়ের মধ্যে আর এই টাকার কথা বলার পথ রহিল না। কোনো পথ বলাই অসম্ভব হইল না, কোনো কথাই আর বলা হইল না। রসিকের ভক্তশ্রেষ্ঠ গোপাল আজকাল অভিমান করিয়া দূরে দূরে থাকে। রসিকের সামনে দিয়া তাহাকে দেখাইয়া দেখাইয়া একাই মাছ ধরিতে যায়। আগেকার মতো তাহাকে ডাকাডাকি করে না, আর সৌরভীর মতো কথাই নাই। রসিক দাদার সঙ্গে তাহার আড়ি, একেবারে জন্মের মতো আড়ি, অথচ সে যে এত বড় একটা ভয়ঙ্কর আড়ি করিয়াছে সেটা রসিককে স্পষ্ট করিয়া জানাইবার সুযোগ না পাইয়া আপন মনে ঘরের কোণে অভিমান ক্ষণে ক্ষণে কেবল তাহার দুই চোখ ভরিয়া উঠিতে লাগিল। এমন সময়ে একদিন রসিক মধ্যাহ্নে গোপালদের বাড়িতে গিয়া তাহাকে ডাক দিল, আদর করিয়া তাহার কান মলিয়া দিল, তাহাকে কাতুকুতু দিতে লাগিল। গোপাল প্রথমটা প্রবল আপত্তি প্রকাশ করিয়া লড়াইয়ের ভাব দেখাইল, কিন্তু বেশিক্ষণ সেটা রাখিতে পারিল না। দুইজনে বেশ হাস্যালাপ জমিয়া উঠিল। রসিক কহিল, গোপাল, আমার হারমোনিয়ামটা নিবি? হারমোনিয়াম? এত বড় দান? কলির সংসারে এও কি কখনো সম্ভব? কিন্তু যে জিনিসটা তাহার ভালো লাগে না, বাধা না পাইলে সেটা অসংকোচে গ্রহণ করিবার শক্তি গোপালের যথেষ্ট পরিমাণে ছিল। এত সব হারমোনিয়াম সে অবিলম্বে অধিকার করিয়া লইল, বলিয়া রাখিল, ফিরিয়া চাইলে কিন্তু আর পাইবে না। গোপালকে যখন রসিক ডাক দিয়াছিল তখন নিশ্চয়ই জানিয়াছিল
সে ডাক অন্তত আরও একজনের কানে গিয়া পৌঁছাবে, কিন্তু বাহিরে আজ তাহার কোনো প্রমাণ পাওয়া গেল না। তখন রসিক গোপালকে বলিল, সৌরি কোথায় আছে রে? একবার ডাকিয়া আনত। গোপাল ফিরিয়া আসিয়া কহিল, সৌরি বলিল তাহাকে এখন বড়ি শুকাইতে দিতে হবে, তাহার সময় নেই। রসিক মনে মনে হাসিয়া কহিল, চল তো দেখি সে কোথায় বড়ি শুকাইতেছে। রসিক আঙিনার মধ্যে প্রবেশ করিয়া দেখিল কোথাও বড়ির নামগন্ধ নাই। সৌরভী তাহার পায়ের শব্দ পাইয়া আর কোথায় লুকাইবার উপায় না দেখিয়া তাহাদের দিকে পিঠ করিয়া মাটির প্রাচীরের কোণ ঠেসিয়া দাঁড়াইল। রসিক তাহার কাছে গিয়া তাহাকে ফিরাইবার চেষ্টা করিয়া বলিল, রাগ করিয়াছিস সৈরি? সে আঁকিয়া বাঁকিয়া রসিকের চেষ্টাকে প্রত্যাখ্যাত করিয়া দেওয়ালের দিকেই মুখ করিয়া রহিল। একদা রসিক আপন খেয়ালে নানা রঙের সুতো মিলাইয়া নানা চিত্র বিচিত্র করিয়া ক্যাঁথা সেলাই করিতেছিল। মেয়েরা যে ক্যাঁথা সেলাই করিত তাহার কতকগুলা বাঁধা নিয়ম ছিল, নকশা ছিল, কিন্তু রসিকের সমস্তই নিজের মনের রচনা। যখন সে এই সেলাইয়ের ব্যাপার চলিতেছিল তখন সৌরভী আশ্চর্য হইয়া এক মনে তা দেখিত। সে মনে করিত জগতে কোথাও এমন আশ্চর্য ক্যাঁথা আজ পর্যন্ত রচিত হয় নাই। প্রায় যখন ক্যাঁথা শেষ হইয়া আসিয়াছে এমন সময় রসিকের বিরক্তি বোধ হইল। সে আর শেষ করিল না। ইহাতে সৌরভী মনে ভারী পীড়া বোধ করিয়াছিল। এইটে শেষ করিয়া ফেলিবার জন্য সে রসিককে কতবার যে কত অনুনয় বিনয় করেছে, অনুরোধ করিয়াছে, তাহার কিন্তু আর ঠিক নেই। আর ঘণ্টা 2-3 বসিলেই শেষ হইয়া যায়, কিন্তু রসিকের যাহাতে গা লাগে না তাহাকে পবিত্র করিতে কেউ পারে না। হঠাৎ এতদিন পরে রসিক কাল রাত্রি জাগিয়া সেই কাঁথাটি শেষ করিয়াছে। রসিক বলিল, সৌরি, সেই কাঁথাটা শেষ করিয়াছি, একবার দেখবি না? অনেক কষ্টে সৌরভীর মুখ ফিরাইতেই সে আঁচল দিয়া মুখ ঝাঁপিয়া ফেলিল। তখন সে তাহার 2 কপল বাহিয়া জল পড়িতেছিল। সে জল সে দেখিতেই কেমন করিয়া সৌরভীর সঙ্গে তাহার পূর্বের সহজ সম্বন্ধ স্থাপন করিতে রসিকের যথেষ্ট সময় লাগিল। অবশেষে উভয় পক্ষে সন্ধি যখন এতদূর অগ্রসর হইল যে সৌরভী রসিককে পান আনিয়া দিল এবং রসিক সেই কাঁথার আবরণ খুলিয়া সেটা আঙিনার উপর মেলিয়া দিল। সৌরভীর হৃদয়টি বিস্ময়ে অভিভূত হইয়া গেল। অবশেষে যখন রসিক বলিল, সৌরি, এই খাতা তোর জন্যই তৈরি করিয়াছি, এটা আমি তোকেই দিলাম, তখন এত বড় অভাবনীয় দান কোনো মতেই সৌরভী স্বীকার করিতে চাহিল না। পৃথিবীতে সৌরভীর কোনো দুর্বল জিনিস যদি দাবি করিতে শেখে নাই। গোপাল তাহাকে খুব ধমক দিল। মানুষের মনস্তত্ত্বের সূক্ষ্মতা সম্বন্ধে তাহার কোনো বোধ ছিল না। সে মনে করিল লোভনীয় জিনিস হইতে লজ্জা একটি নিরবিচ্ছিন্ন অকপট মাত্র। গোপাল ব্যর্থ কাল ব্যয় নিবারণের জন্য নিজেই কাঁথা ভাঁজ করিয়া লইয়া ঘরের মধ্যে রাখিয়া আসিল। বিচ্ছেদ মিটমাট হইয়া গেল। এখন হইতে আবার পূর্বমত প্রণালীতে তাহাদের বন্ধুত্বের ইতিহাসের দৈনিক পুনরাবৃত্তি চলিতে থাকিল। 2টি বালক বালিকার মন এই আশায় উৎফুল্ল হইয়া উঠিল। সেদিন পাড়ায় তাহার দলের সকল ছেলে মেয়েদের সঙ্গে রসিক আগেকার মতোই ভাব করিয়া লইল। কেবল তাহার দাদার ঘরে একবারও প্রবেশ করিল না। যে পৌঢ়া বিধবা তাহাদের বাড়িতে আসিয়া রাঁধিয়া দিয়া যায়, সে আসিয়া যখন সকালে বংশীকে জিজ্ঞাসা করিল, আজ কি রান্না হইবে? বংশী তখন বিছানায় শুইয়া। সে বলিল, আমার শরীর ভালো নাই, আজ আমি কিছু খাইব না, রসিককে ডাকিয়া তুমি খাইয়া দিও। স্ত্রীলোকটি বলিল, রসিক তাহাকে বলিয়াছে সে আজ বাড়িতে খাইবে না, অন্যত্র বোধ করি তাহার নিমন্ত্রণ আছে। শুনিয়া বংশী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গায়ের কাপড়টা মাথা পর্যন্ত মুড়িয়া পাশ ফিরিয়া শুইল। রসিক যেদিন সন্ধ্যার পর গ্রাম ছাড়িয়া সার্কাসের দলের সঙ্গে চলিয়া গেল, সেদিন এমনি করিয়াই কাটিল। শীতের রাত্রি, আকাশে আধখানি চাঁদ উঠিয়াছে।
সেদিন হাট ছিল, হাট সারিয়া সকলেই চলিয়া গিয়াছে। কেবল যাহাদের দূর পাড়ায় বাড়ি, তখনও তাহারা মাঠের পথে কথা কইতে কইতে চলিয়াছে। একখানি বোঝাই শূন্য গরুর গাড়িতে গাড়োয়ান র্যাপার মুড়ি দিয়া নিদ্রামগ্ন। গরু দুটি আপন মনে ধীরে ধীরে বিশ্রামশালার দিকে গাড়ি টানিয়া লইয়া যাইতেছে। গ্রামের গোয়াল ঘর হইতে খড় জ্বালানো ধোঁয়া বায়ুহীন শীত রাতে হিম ভারাক্রান্ত হইয়া স্তরে স্তরে বাঁশঝাড়ের মধ্যে আবদ্ধ হইয়া আছে। রসিক যখন প্রান্তরের প্রান্তে গিয়া পৌঁছাইল, তখন অস্ফুট চন্দ্রলোকে তাহাদের গ্রামে ঘন গাছগুলি নীলিমাও আর দেখা যায় না। তখন রসিকের মনটা কেমন করিয়া উঠিল। তখনও ফিরিয়া আসিয়ার পথ কঠিন ছিল না, কিন্তু তখনও তাহার হৃদয়ের কঠিনতা যায় নাই। উপার্জন করি না, অথচ দাদার অন্ন খাই। যেমন করিয়া হোক এ লাঞ্ছনা না মুছিয়া, নিজের টাকায় কেনা বাইসাইকেল না চড়িয়া আজ জন্মকালের এই গ্রামে আর আমি ফিরিয়া আসিব না। রহিল এখানকার চন্দনীদহের ঘাট, এখানকার সুখসাগর দিঘি, এখানকার ফাল্গুন মাসে সর্ষে ক্ষেতের গন্ধ, চৈত্র মাসে আমবাগানে মৌমাছির গুনগুন ধ্বনি। রহিল এখানকার বন্ধুত্ব, এখানকার আমোদ উৎসব। এখন সম্মুখে অপরিচিত পৃথিবী, অনাত্মীয় সংসার এবং ললাটে অদেষ্টের লিখন। রসিক একমাত্র তাঁতের কাজেই যত অসুবিধা দেখিয়াছিল। তাহার মনে হইত আর সকল কাজই ইহার চেয়ে ভালো। সে মনে করিয়াছিল একবার তার সংকীর্ণ ঘরের বন্ধন ছেদন করিয়া বাহির হইতে পারিলেই তাহার কোনো ভাবনা নাই। তাই সে ভারী আনন্দে পথে বাহির হইয়াছিল। মাঝখানে সে কোনো বাধা, কোনো কষ্ট, কোনো দীর্ঘ কাল ব্যয় আছে তাহা তাহার মনেও হইল না। বাহিরে দাঁড়াইয়া দূরের পাহাড়কে যেমন মনে হয়, অনতি দূরে যেমন মনে হয় আধ ঘন্টার পথ পার হইতেও বুঝি তাহার শিহরে গিয়া পৌঁছাতে পারা যায়। তাহার গ্রামে বেষ্টন হইতে বাহির হইবার সময় নিজের ইচ্ছায় দুর্বল সাত্ত্বিকতাকে রসিকের যেমনই সহজগম্য এবং অত্যন্ত নিকটবর্তী বলিয়া বোধ হইল। কোথায় যাইতেছে রসিক কাহাকেও তাহার কোনো খবর দিল না। একদিন স্বয়ং সে খবর বহন করিয়া আনিবে, এই তাহার পণ রহিল। কাজ আদায় করিতে গিয়া দেখিল বেগারের কাজে আদর পাওয়া যায় এবং সেই আদর সে বারবার লইয়াছে। কিন্তু সেখানে গরজের কাজ, সেখানে দয়া মায়া নাই। বেগারের কাজে নিজের ইচ্ছা নামক পদার্থটিকে খুব করিয়া দৌড় করানো যায়। সেই ইচ্ছার জোরেই সে কাজে এমন অভাবনীয় নৈপুণ্য জাগিয়া উঠিয়া মনকে এত উৎসাহিত করিয়া তোলে। কিন্তু বেতনের কাজে এই ইচ্ছা একটা বাধা। এই কাজের তরণীতে অনিশ্চয়তা, ইচ্ছার হাওয়া লাগাইবার জন্য পালের কোনো বন্দোবস্ত নেই। দিনরাত কেবল মজুরের মতো দাঁড় টানা এবং লরি ঠেলা। যখন দর্শকের মতো দেখিয়াছিল, তখন রসিকের মনে পড়িয়াছিল সার্কাসে ভারী মজা। কিন্তু ভিতরে প্রবেশ করিয়া মজা তখন সম্পূর্ণ বাহির হইয়া গিয়াছে। যাহা আমাদের জিনিস, যাহা আমাদের আমোদ দেয়, যখন তাহার প্রতিদিনের পুনরাবৃত্তি বন্ধন হইল, প্রাণে বাঁচে, অথচ যাহা কিছুতেই বন্ধ হইতে চায় না, তখন তাহার মতো অরুচিকর জিনিস আর কিছুতেই হইতে পারে না। এই সার্কাস দলের মধ্যে আবদ্ধ হইয়া রসিকের প্রত্যেক দিনই তাহার পক্ষে একান্ত বিস্বাদ হইয়া উঠিল। সে প্রায়ই বাড়ির স্বপ্ন দেখে। রাতে ঘুম হইতে জাগিয়া অন্ধকারে প্রথমটা রসিক মনে করে সে তাহার দাদার বিছানার কাছে শুইয়া আছে। মুহূর্তকাল পরেই চমক ভাঙিয়া দেখে দাদা কাছে নাই। বাড়িতে থাকিতে একদিন শীতের রাতে ঘুমের ঘোরে সে অনুভব করিত দাদা তাহার শীত করিতেছে মনে করিয়া তাহার গাত্রবস্ত্রের উপরে নিজের কাপড়খানা ধীরে ধীরে চাপাইয়া দিতেছে। এখানে পৌষের রাতে যখন ঘুমের ঘোরে তাহার শীত শীত করে, তখন দাদা তাহার গায়ে ঢাকা দিতে আসিতে মনে করিয়া সে যেন অপেক্ষা করিয়া থাকে। দেরি হইতেছে দেখিয়া রাগ হয়। এমন সময় জাগিয়া উঠে মনে পড়ে দাদা কাছে নেই।
সেই সঙ্গে ইহাও মনে হয় যে এই শীতের সময় তাহার গায়ে আপন কাপড়টি টানিয়া দিতে না পারিয়া আজ রাতে শূন্য শয্যার প্রান্তে তাহার দাদার মনে শান্তি নাই। তখনই সেই অর্ধরাতে সে মনে করে কাল সকালে উঠিয়াই আমি ঘরে ফিরিয়া যাইব। কিন্তু ভালো করিয়া জাগিয়া উঠিয়া আবার সে শক্ত করিয়া প্রতিজ্ঞা করে, মনে মনে আপনাকে বার বার করিয়া জপাইতে থাকে যে আমি পণের টাকা ভর্তি করিয়া বাইসাইকেল চড়িয়া বাড়ি ফিরিব, তবে আমি পুরুষ মানুষ, তবে আমার নাম রসিক। একদিন দলের কথা তাহাকে তাঁতি বলিয়া বিশ্রী করিয়া গালি দিল। সেই দিন রসিক তাহার সামান্য কয়েকটি কাপড়, ঘটি ও থালাবাটি নিয়ে সে কিছু ঋণ ছিল তাহার পরিবর্তে ফেলিয়া রাখিয়া সম্পূর্ণ রিক্ত হস্তে বাহির হইয়া চলিয়া গেল। সমস্ত দিন কিচ্ছু খাওয়া হয় নাই। সন্ধ্যার সময় যখন নদীর ধারে দেখিল গরুগুলা আরামে চড়িয়া খাইতেছে, তখন এক প্রকার ঈর্ষার সহিত তাহার মনে হইতে লাগিল পৃথিবী যথার্থ এই পশু পক্ষীদের মা, নিজের হাতে তাহাদের মুখে আহারের গ্রাস তুলিয়া দেয়। আর মানুষ বুঝি তাহার কোনো সতীনের ছেলে, তাই চারিদিকে এত বড় মাঠ ধুধু করিতেছে। কোথাও রসিকের জন্য এক মুঠো অন্ন নাই। নদীর কিনারায় গিয়া রসিক অঞ্জলি ভরিয়া খুব খানিকটা জল খাইল। এই নদীটির ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কোনো ভাবনা নেই, কোনো চেষ্টা নাই, ঘর নাই, তবু ঘরের অভাব নাই। সম্মুখে অন্ধকার রাত্রি আসিতেছে, তবু সে নিদারুণ বেগে নিরুদ্দেশের অভিমুখে ছুটিয়া চলিতেছে। এই কথা ভাবিতে রসিক একদৃষ্টে জলের স্রোতের দিকে চাহিয়া বসিয়া রহিল। বোধ করি তাহার মনে হইতেছে দুর্বহ মানব জনমটাকে এই বন্ধনহীন নিশ্চিন্ত জলাধারের সঙ্গে মিশাইয়া ফেলিতে পারিবে, একমাত্র তবেই তার শান্তি। এমন সময় একজন তরুণ যুবক মাথা হইতে একটি বস্তা নামাইয়া তাহার পাশে বসিয়া খোঁচার প্রান্ত হইতে চিড়ে খুলিয়া লইয়া ভিজাইয়া খাইবার উদ্বেগ করিল। এই লোকটিকে দেখিয়া রসিকের কিছু নতুন রকমের ঠেকিল। পায়ে জুতা নাই, ধুতির উপর একটা জামা, মাথায় পাগড়ি পরা। দেখিবার মাত্রই মনে স্পষ্ট মনে হয় ভদ্রলোকের ছেলে, কিন্তু মুটে মজুরের মতো কেন যে এ এমন করিয়া বস্তা বাহিয়া বেড়াইতেছে, ইহা সে বুঝিতে পারিল না। দুজনে আলাপ হইতে দেরি হইল না এবং রসি ভিজাচিরা যথাযথ পরিমাণে ভাগ লইল। এ ছেলেটি কলিকাতা কলেজের ছাত্র। ছেলেরা যে স্বদেশী কাপড়ের দোকান খুলিয়াছে, তাহারই জন্য দেশি কাপড় সংগ্রহ করিতে সে এই গ্রামে হাটে আসিয়াছে। নাম সুবোধ, জাতিতে ব্রাহ্মণ। তাহার কোনো সংকোচ নাই, বাধা নাই। সমস্ত দিনই হাটে ঘুরিয়া সন্ধ্যাবেলায় চিড়ে ভিজাইয়া খাইতেছে। দেখিয়া নিজের সম্বন্ধে রসিকের ভারী লজ্জা বোধ হইল। শুধু তাই নয়, তার মনে হইল যে মুক্তি পাইলাম, এমন করিয়া খালি পায়ে মজুরের মতো যে মাথায় মোট বইতে পারা যায়, ইহা উপলব্ধি করিয়া জীবনযাত্রার ক্ষেত্র এক মুহূর্তে তাহার সামনে প্রসারিত হইয়া গেল। সে ভাবিতে লাগিল, আজ তো আমার উপোস করিবার কোনো দরকারই ছিল না, আমি তো ইচ্ছা করিলেই মোট বইতে পারিতাম। সুবোধ যখন মোট মাথায় হইতে গেল, রসিক বাধা দিয়া বলিল, মোট আমি বহিব। সুবোধ তাহাতে নারাজ হইয়া রসিক কহিল, আমি তাঁতির ছেলে, আমার আপনার মোট বহিব, আমাকে কলকাতা লইয়া যান, আমি তাঁতি। আগে হইলে রসিক এ কথা কখনো মুখে উচ্চারণ করিতে পারিত না, তার বাঁধা কাটিয়া গেছে। সুবোধ লাফাইয়া উঠিল, তুমি তাঁতি? আমি তো তাঁতি খুঁজতেই বাহির হইয়াছি। আজকাল তাহাদের দর এত বাড়িয়াছে, কেহই আমাদের তাঁতের স্কুলে শিক্ষকতা করিতে যাইতে রাজি হয় না। রসিক তাঁতের স্কুলের শিক্ষক হইয়া কলিকাতায় আসিল। এতদিন পরে বাসা খরচ বাদে সে সামান্য কিছু জমাইতে পারিল। কিন্তু বাইসাইকেল চক্রের লক্ষ্য ভেদ করিতে এখনো অনেক বিলম্ব আছে। আর বধূর বড়মাল্যের তো কথাই নাই। ইতিমধ্যে তাঁতের স্কুলটা গোড়ায় যেমন হঠাৎ জ্বলিয়া উঠিয়াছিল, তেমনি হঠাৎ নিবিয়া যাইবার উপক্রম হইল। কমিটির বাবুরা যতক্ষণ কমিটি করিতে থাকেন অতি চমৎকার হয়, কিন্তু কাজ করিতে নামিলেই গণ্ডগোল বাঁধে। তাহারা নানা দিকদেশ হইতে নানা প্রকারে তাঁতি আনাইয়া
শেষকালে এমন একটা অপরূপ জঞ্জাল বুনিয়া তুলিয়াছে যে সমস্ত ব্যাপারটা লইয়া সে কোনো আবর্জনা কুণ্ডে ফেলা হইতেছে পারে তাহা কমিটির পর কমিটি করিয়াই স্থির করিতে পারিলেন না। রসিকের আর সহ্য হয় না। ঘরে ফিরিবার জন্য তাহার মন ব্যাকুল হইল। চোখের সামনে বসে কেবলই আপনার গ্রামে নানা ছবি দেখিতেছে। অতি তুচ্ছ খুঁটিনাটিও উজ্জ্বল হইয়া তাহার মনের সামনে দেখা দিতে যাইতেছে। পুরোহিতের আধ পাগল ছেলেটা, তাহাদের প্রতিবেশী কপিলবর্ণের বাছুরটা, নদীর পথে যাইতে রাস্তার দক্ষিণ ধারে একটা তাল গাছকে শিকড় দিয়া আটকাইয়া জড়াইয়া একটা অসত্য গাছ দুই কুস্তিগির পালোয়ানের মতো প্যাঁচ করিয়া দাঁড়াইয়া আছে। তাহারই তলায় একটা অনেক দিনের পরিত্যক্ত ভিটা, তাহাদের বিলের 3 দিকে আমন ধান, এক পাটে গভীর জলের প্রান্তে মাছ ধরা জাল বাঁধিবার জন্য বাঁশের খোঁচা পোঁতা, তাহারই উপরে একটি মাছরাঙা চুপ করিয়া বসিয়া। কৈতন পাড়া হইতে সন্ধ্যার পরে মাঠ পার হইয়া কীর্তনের শব্দ আসিতেছে। ভিন্ন ভিন্ন ঋতুতে নানা প্রকার মিশ্রিত গন্ধে গ্রামের ছায়াময় পথে স্তব্ধ হইয়া ভরিয়া রহিয়াছে। আর তাহারই সঙ্গে মিলিয়া তাহার সেই ভক্তবন্ধুর দল, সেই চঞ্চল গোপাল, সেই আঁচলের খুঁটে পান বাঁধা বড় বড় স্নিগ্ধ চোখ মেলা সৌরভী, এই সমস্ত স্মৃতি ছবিতে গন্ধে শব্দে স্নেহে প্রীতিতে বেদনায় তাহার মনকে প্রতিদিন গভীরতর অবিষ্ট করিয়া ধরিতে লাগিল। গ্রামে থাকিতে রসিকের যে নানা প্রকার কারুনৈপুণ্য প্রকাশ পাইত, এখানে তাহা একেবারে বন্ধ হইয়া গেল। এখানে তাহার কোনো মূল্য নাই। এখানকার দোকান বাজারের কলের তৈরি জিনিস হাতের চেষ্টাকে লজ্জা দিয়া নিরস্ত্র করে। তাঁতের স্কুলে কাজের বিড়ম্বনা মাত্র, তাহাতে মন ভরে না। থিয়েটারের দীপশিখা তাহার চিত্তকে পতঙ্গের মতো মরণের পথে টানিয়াছিল। কেবল টাকা জমাইবার কঠোর নিষ্ঠা তাহাকে বাঁচাইয়াছে। সমস্ত পৃথিবীর মধ্যে কেবলমাত্র তাহার গ্রামটিতে যাইবার পথ তাহার কাছে একেবারে রুদ্ধ। এই জন্যই গ্রামে যাইবার টান প্রতি মুহূর্তে তাহাকে এমন করিয়া পীড়া দিতেছে। তাঁতের স্কুলে সে প্রথমটা ভারী ভরসা পাইয়াছিল, কিন্তু আজ সে আশা আর টেকে না। যখন তাহার 2 মাসের বেতনই সে আদায় করিতে পারিল না, তখন সে আপনাকে আর ধরিয়া রাখিতে পারে না এমন হইল। সমস্ত লজ্জা স্বীকার করিয়া মাথা হেঁট করিয়া এই 1 বৎসর প্রবাসবাসের বৃহৎ ব্যর্থতা বহিয়া দাদার আশ্রয়ে যাইবার জন্য তাহার মনের মধ্যে কেবলই তাগিদ আসিতে লাগিল। যখন মনটা অত্যন্ত যাই করিতেছে, এমন সময় তার বাসার কাছে খুব ধুম করিয়া একটি বিবাহ হইল। সন্ধ্যাবেলায় বাজনা বাজিয়া বর আসিল। সেই দিন রাতে রসিক স্বপ্ন দেখিল তাহার মাথায় টোপর, গায়ে লাল চেলি, কিন্তু সে গ্রামের বাঁশঝাড়ের আড়ালে দাঁড়াইয়া আছে। পাড়ার ছেলে মেয়েরা তোর বর আসিয়াছে বলিয়া সৌরভীকে খেপাইতেছে। সৌরভী বিরক্ত হইয়া কাঁদিয়া ফেলিল। রসিক তাহাদিকে শাসন করতে ছুটিয়া আসিতে চায়, কিন্তু কেমন করিয়া কেবলই বাঁশের কঞ্চিতে তাহার কাপড় জড়াইয়া যায়, ডালে তাহার তোপর আটকাইয়া যায়, কোনো মতেই পথ করিয়া বাহির হইতে পারে না। জাগিয়া উঠিয়া রসিকের মনের মধ্যে ভারী লজ্জা বোধ হইতে লাগিল। বধূ তাহার জন্য ঠিক করা আছে, অথচ সেই বধূকে ঘরে আনিবার যোগ্যতা তাহার নাই। এইটাই তাহার কাপুরুষতার সব থেকে চূড়ান্ত পরিচয় বলিয়া মনে হইল। না, এত বড় দীনতা স্বীকার করিয়া গ্রামে ফিরা যাওয়া কোনো মতেই হইতে পারে না। অনাবৃষ্টি যখন চলিতে থাকে, তখন দিনের পর দিন কাটিয়া যায়, মেঘের আর দেখা পাওয়া যায় না। যদি বা মেঘ দেখা দেয়, বৃষ্টিতে পড়ে না। যদি বা বৃষ্টি পড়ে, তাহাতে মাটি ভেজে না। কিন্তু মাটি যখন নামে, তখন দিগন্তের এক কোণ যেমনি মেঘে দেখা দেয়, অমনি দেখিতে দেখিতে আকাশ ছাইয়া ফেলে এবং অবিরল বর্ষণে পৃথিবী ভাসিয়া যাইতে থাকে। রসিকের ভাগ্যে হঠাৎ সেই রকমই ঘটিল। জানকীনন্দী মস্ত ধনী লোক। সে একদিন কাহার কাছ হইতে কি একটা খবর পাইল।
তাঁতের স্কুলের সামনে তাহার জুড়ি আসিয়া থামিল। তাঁতের স্কুলের মাস্টারমশাইয়ের সঙ্গে তার 2-4টে কথা হইল এবং তাহার পরদিনই রসিক আপনার মেষের বাসা পরিত্যাগ করিয়া নন্দীবাবুদের মস্ত দোতলা বাড়ির একটা ঘরে আশ্রয় গ্রহণ করিল। দোতলা থেকে উঠিয়া গেল 3 তলায়। নন্দীবাবুদের বিলাতের সঙ্গে কমিশন এজেন্সির মস্ত কারবার। সেই কারবারে কে জানে জানকীবাবু অযাচিতভাবে রসিককে একটা নিতান্ত সামান্য কাজে নিযুক্ত করিয়া যথেষ্ট পরিমাণে বেতন দিতে লাগিলেন। তাহা রসিক বুঝিতেই পারিল না। যেরকম কাজের জন্য লোক সন্ধান করিবার দরকারই হয় না, এবং যদি যা লোক জোটে তাহার তো এর কদরই নেই। বাজারে নিজের মূল্য কত এতদিনে রসিক তাহা বুঝিয়া লইয়াছে। অতএব জানকীবাবু যখন তাহাকে ঘরে আনিয়া যত্ন করিয়া খাওয়াইতে লাগিলেন, তখন রসিক তাহার এত আদরের মূল কারণ সুদূর আকাশের গ্রহণক্ষত্র ছাড়া আর কোথাও খুঁজিয়া পাইল না। কিন্তু তাহার শুভগ্রহটি অত্যন্ত দূরে ছিল। তাহার একটু সংক্ষিপ্ত বিবরণ বলা আবশ্যক। একদিন জানকীবাবুর অবস্থান এমন ছিল না। তিনি যখন কষ্ট করিয়া কলেজে পড়াইতেন, তখন তাহার সতীর্থ হরমোহন বসু ছিলেন তাহার পরম বন্ধু। হরমোহন ব্রাহ্মণ সমাজের লোক। এই কমিশন এজেন্সির হরমোহনদের পৈতৃক ব্যবসা। তাহাদের একজন মুরব্বী ইংরেজ সদাগর তাহার পিতাকে অত্যন্ত ভালোবাসিতেন। তিনি তাহাকে এই কাজে জুড়িয়া দিয়াছিলেন। হরমোহন তাহার নিঃস্ব বন্ধু জানকীকে এই কাজে টানিয়া আনিয়াছিল। সেই দরিদ্র অবস্থায় নতুন যৌবনের সমাজ সংস্কার সম্পর্কে জানকীর উৎসাহ হরমোহনের যে কিছুমাত্র কম ছিল না। তাই তিনি পিতার মৃত্যুর পরে তাহার ভগিনীর বিবাহ সম্বন্ধ ভাঙিয়া দিয়া তাহাকে বড় সময় পর্যন্ত লেখাপড়া শিখাইতে প্রবৃত্ত হইলেন। ইহাতে তাহার তন্ত্র ব্যবসা সমাজে সমস্ত তাহার ভগিনীর বিবাহ অসম্ভব হইয়া উঠিয়া তখন কায়স্থ হরমোহন নিজে তাহাকে এই সংকট হইতে উদ্ধার করিয়া এই মেয়েটিকে বিবাহ করিলেন। তাহার পরে একদিন চলিয়া গিয়াছে। হরমোহন বাবুরও মৃত্যু হইয়াছে, তার ভগিনীও মারা গিয়াছে। ব্যবসাটিও প্রায় সম্পূর্ণ জানকীর হাতে আসিয়াছে। ক্রমে বাসা বাড়ি হইতে তাহার তেতলায় বাড়ি হইল। চিরকালের নিকেলের ঘড়িটিতে অপমান করিয়া তাড়াইয়া দিয়া সোনার ঘড়ি সুরানির মতো তাহার বক্ষের স্পার্শে টিক টিক করিতে লাগিল। এইরূপে তাহার তহবিল যতই স্ফীত হইয়া উঠিল, অল্প বয়সে অকিঞ্চন অবস্থার সমস্ত উৎসাহ তাহারই ততই তাহার কাছে নিতান্ত ছেলে মানুষই বলিয়া বোধ হইতে লাগিল। কোনো মতে পারিবারিক পূর্ব ইতিহাসের এই অধ্যায়টাকে বিলুপ্ত করিয়া দিয়া সমাজে উঠিবার জন্য তাহার রোগ চাপিয়া উঠিল। নিজের মেয়েটিকে সমাজে বিবাহ দিবেন, এই তাহার জেদ। টাকার লোভ দেখাইয়া 2-1টি পাত্র রাজি করিয়াছিল, কিন্তু যখনই তাদের আত্মীয়রা খবর পাইল, তখনই তাহারা গোলমাল করিয়া বিবাহ ভাঙিয়া দিল। শিক্ষিত সৎপত্র না হইলেও তাহার চলে। কন্যার চিরজীবনের সুখ বলিদান দিয়াও তিনি সমাজ দেবতার প্রসাদ লাভের জন্য উৎসুক হইয়া উঠিলেন। এমন সময়ে তিনি তাঁতের স্কুলের মাস্টারের খবর পাইলেন। সে থানাগড়ের বসাক বংশের ছেলে। তাহার পূর্বপুরুষ অভিরাম বসাকের নাম সকলেই জানে। তখন তাহাদের অবস্থাহীন, কিন্তু কুলে তাহাদের চেয়ে অনেক বড়। দূর হইতে দেখিয়া গৃহিণীর ছেলেটিকে পছন্দ হইল। স্বামীকে জিজ্ঞাসা করিলেন, ছেলেটি পড়াশোনায় কীরকম? জানকীবাবু বলিলেন, সে বালাই নাই। আজকাল যাহারা পড়াশোনা বেশি, তাকে হিন্দুয়াতিতে আঁটিয়া ওঠা শক্ত। গৃহিণী প্রশ্ন করিলেন, টাকা করি? জানকীবাবু বলিলেন, যথেষ্ট অভাব আছে, আমার পক্ষে সেটাই লাভ। গৃহিণী করিলেন, আত্মীয় স্বজনেরা তো ডাকিতে হইবে। জানকীবাবু কহিলেন, পূর্বে অনেকবার সে পরীক্ষা লইয়া গিয়াছে, তাহাতে আত্মীয় স্বজনেরা দ্রুতাবেগে ছুটিয়া আসিতেছে, কিন্তু বিবাহ হয় নাই। একেবারে স্থির করিয়া আগে বিবাহ দিব, আত্মীয় স্বজনের সাথে মিষ্টালাপ পরে সময় মতো করা যাইবে। রসিক যখন দিনে রাতে তাহার গ্রামে ফিরিবার কথা চিন্তা করিতেছে,
এবং হঠাৎ অভাবনীয় রূপে অতি সত্বর টাকা জমাইবার কি উপায় হইতে পারে তাহা ভাবিয়া কোনো কুল কিনারা পাইতেছে না। এমন সময় তাহার ঔষধ দুই তাহার মুখের কাছে আসিয়া উপস্থিত হইল। হাঁ করিয়া সে এক মুহূর্তে বিলম্ব করিতে চাহিল না। জানকীবাবু জিজ্ঞাসা করিলেন, তোমার দাদাকে খবর দিতে চাও? রসিক কহিল, না, তাহার কোনো দরকার নেই। সমস্ত কাজ নিঃশেষ সারিয়া তাহার পরে সে দাদাকে চমৎকৃত করিয়া দিবে। অকর্মণ্য রসিকের সে সামর্থ্য কীরকম তাহার প্রত্যক্ষ প্রমাণে কোনো ত্রুটি থাকিবে না। শুভলগ্নে বিবাহ হইয়া গেল। অন্যত্র সকল প্রকার দান সামগ্রীর আগে রসিক একটা বাইসাইকেল দাবি করিল। তখন মাঘের শেষ, সর্ষে এবং তিসির ফুলে ক্ষেত ভরিয়া আছে। আখের গুড় জাল দেওয়া আরম্ভ হইয়াছে। তাহারই গন্ধে বাতাস যেন ঘন হইয়া উঠিয়াছে। ঘরে ঘরে গোলা ভরা ধান এবং কলাই। গোয়ালের প্রাঙ্গণে খড়ের গাদা স্তূপাকার হইয়া রইয়াছে। ওপারে নদীর চরে বাথানে রাখা খেলা গরু মহিষের দল লইয়া কুঠির বাঁধিয়া বসিয়াছে। খেয়াঘাটের কাজ বন্ধ হইয়া গিয়াছে। নদীর জল কমিয়া গিয়া লোকেরা কাপড় গুটাইয়া হাঁটিয়া পার হইতে আরম্ভ করিয়াছে। রাখালেরা গরু মহিষের দল লইয়া কুঠির বাঁধিয়া বসিয়া রইয়াছে। রসিক কলার পরাণে ষাটের উপর মাছকোনা মরিয়া ঢাকাই ধুতি পরিয়াছে। ষাটের উপরে বোতাম খোলা কালো বাতানের কোট, গায়ে রঙিন ফুল মোজা ও চকচকে কালো চওড়া শৌখিন বিলাতি জুতো। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা বাহিয়া দ্রুত বেগে সে বাইসাইকেল লইয়া আসিল। গ্রামের কাঁচা রাস্তায় আসিয়া তাহাকে বেগ কমাইতে হইল। গ্রামের লোকে হঠাৎ তাহার বেশভূষা দেখিয়া তাহাকে চিনিতে পারিল না। সেও কাহাকে কোনো সম্ভাষণ করিল না। তাহার ইচ্ছা অন্য লোকে তাহাকে চিনিবার আগেই সর্বাগ্রে সে তাহার দাদার সঙ্গে দেখা করিবে। বাড়ির কাছাকাছি যখন সে আসিয়াছে তখন ছেলেদের চোখে সে এড়াইতে পারিল না। তাহার এক মুহূর্তে তাহাকে চিনিতে পারিল। সৌরভীদের বাড়ির কাছেই ছিল। ছেলেরা সেই দিকে ছুটিয়া চাচাইতে লাগিল, সৌরি দিদি, বর এসেছে, সৌরি দিদির বর এসেছে। গোপাল বাড়িতেই ছিল। সে ছুটিয়া বাহির হইয়া আসিয়াই পূর্বেই বাইসাইকেল রসিকের বাড়ির সামনে আসিয়া দাঁড়িল। সেখানে এসে বাইসাইকেল থামিল। তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে। ঘর অন্ধকার, বাহিরে তালা লাগানো। জনহীন পরিত্যক্ত বাড়ির যেন নীরব একটা কান্না উঠিতেছে। কেহ নাই, কেহ নাই। এক নিমেষেই রসিকের বুকের ভিতরটা যেন কেমন করিয়া উঠিল। চোখের সামনে সমস্ত অস্পষ্ট হইয়া উঠিল। তাহার পা কাঁপিতে লাগিল। বন্ধ দরজা ধরিয়া সে দাঁড়াইয়া রহিল। তাহার গলা শুকাইয়া গেল। কাহাকেও ডাক দিতে সাহস হইল না। দূরে মন্দিরে সন্ধ্যারাতি যে কাঁসার ঘণ্টা বাজিতেছিল, তাহা সে কোনো একটা গত জীবনের পরপ্রান্ত হইতে সুগভীর একটা বিদায়ের বার্তা বাহির হইয়া তাহার কানের কাছে আসিয়া পৌঁছিতে লাগিল। সামনে যাহা কিছু দেখিতেছিল, এই মাটির প্রাচীর, এই চালাঘর, এই রুদ্ধ কপাট, এই জিগর গাছের বেড়া, এই হেলিয়া পড়া খেজুর গাছ, সমস্তই যেন একটা হারানো সংসারের ছবি মাত্র, কিছুই যেন সত্য নহে। গোপাল আসিয়া কাছে দাঁড়াইল। রসিক পাংশু মুখে গোপালের মুখের দিকে তাকাইল। গোপাল কিছু না বলিয়া চোখ নিচু করিল। রসিক বলিয়া উঠিল, বুঝেছি বুঝেছি, দাদা নাই। এমনি সেইখানেই দরজার কাছে বসিয়া পড়িল। গোপাল তাহার পাশে বসিয়া রহিল। ভাই, রসিক দাদা, চলো আমাদের বাড়িতে চলো। রসিক তাহার দুই হাত ছাড়াইয়া দিয়া সেই দরজার সামনে উপুর হইয়া মাটিতে লুটাইয়া পড়িল। দাদা, দাদা, দাদা। যে দাদা তাহার পায়ের শব্দটি পাইলে এমনিই ছুটে আসিত, কোথাও তাহার কোনো সাড়া পাওয়া গেল না। গোপালের বাপ আসিয়া অনেক বলিয়া কইয়া রসিককে বাড়িতে লইয়া আসিল। রসিক সেখানে প্রবেশ করিয়া মুহূর্তকালের জন্য দেখিতে পাইল সৌরভী সেই তাহার চিন্তিত কাঁথায় মোড়া কি একটা জিনিস অতি যত্নে রোয়াকের দেওয়ালে
ঠেসান দিয়া রাখিতেছে। প্রাঙ্গণে লোক সমাগমের শব্দ পাইবার মাত্রই সে ছুটিয়া ঘরের মধ্যে অন্তর্নিহিত হইল। রসিক কাছে আসিয়া বুঝিতে পারিল এই কাঁথাটায় মোড়া পদার্থটি একটি নতুন বাইসাইকেল। তৎক্ষণাৎ তাহার অর্থ বুঝিতে আর বিলম্ব হইল না। একটা বুক ফাটা কান্না বক্ষ ঠেলিয়া তাহার কণ্ঠের কাছে পাকাইয়া পাকাইয়া উঠিতে লাগিল এবং চোখের জলে সমস্ত রাস্তা যেন ভাসিয়া বন্ধ করিয়া ধরিল। রসিক চলিয়া গেল। বংশী দিন রাত্রি অবিশ্রাম খাটিয়া সৌরভীর পণ এবং এই বাইসাইকেল কিনিবার টাকা সঞ্চয় করিয়াছিল। তাহার এক মুহূর্ত আর কোনো চিন্তা ছিল না। ক্লান্ত ঘোড়া যেমন প্রাণপণে ছুটিয়া গন্তব্যস্থলে পৌঁছাইয়া পড়িয়া মরিয়া যায়, তেমনি যেদিন পণের টাকা পূর্ণ করিয়া বংশী বাইসাইকেল ভিপিটাকে পাইল, সেই দিনই তাহার হাল চলিত না। তাহার তাঁত বন্ধ হইয়া গেল। গোপালের পিতাকে ডাকিয়া তাহার হাতে ধরিয়া সে বলিল, আর একটি বছর রসিকের জন্য অপেক্ষা করিও। এই তোমার হাতে পণের টাকা দিয়ে গেলাম। আর যেদিন রসিক আসিবে তাহাকে এই চাকার গাড়িটি দিয়া বলিও দাদার কাছে চাহিয়াছিল, তখন হতভাগ্য দাদা দিতে পারে নাই, কিন্তু তাহা বলিয়া মনে মনে যেন রাগ না করে। দাদার টাকা উপহার গ্রহণ করিবে না। একদিন এই শপথ করিয়া রসিক চলিয়া গিয়াছিল। বিধবা বিধাতা তাহার সেই কঠোর শপথ শুনিয়াছিল। আজ যখন রসিক ফিরিয়া আসিল তখন দেখিল দাদার উপহার তাহার জন্য এতদিন পর চাইয়া বসিয়া আছে, কিন্তু তাহা গ্রহণ করিবার দ্বার একেবারে রুদ্ধ। তাহার দাদা যে তাঁতে আপনার জীবনটি বুনিয়া আপনার ভাইকে দান করিয়াছে। রসিকের বাড়ি ইচ্ছা করিল সব ছাড়িয়া সেই তাঁতের কাজেই আপনার জীবন উৎসর্গ করে, কিন্তু হায়, কলকাতা শহরে টাকার হাড় কাঠে চিরকালের মতো সে আপনার জীবন বলি দিয়ে আসিয়াছে। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পণ রক্ষা গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।